হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে সকাল সকাল তোমাদের মাঝে নতুন একটা ব্লগ শুরু করে দিয়েছি। আর ব্লগটা আমি সকাল থেকেই শুরু করছি। আর সকালে আমি খাবারটা খেয়ে নিচ্ছি। রাতে হচ্ছে বিরিয়ানি ছিল, সেই সাথে গরুর মাংস আর ডিম ভাজি, এটা দিয়ে সকালের নাস্তাটা সেরে নেবো। সকালের নাস্তা সেরে বেশিক্ষণ রেস্ট নেওয়ার মতো অবস্থা নেই, কারণ দুপুরে রান্নার জন্য চলে যেতে হবে, নয়তো দুপুরে রান্না অনেক দেরি হয়ে যায়। আর আমাদের যাদের ছোটো বাবু আছে তারা তাড়াতাড়ি রান্না করে দুপুরে বাচ্চা খাওয়ানো গোসল করানো অনেক দেরি হয়ে যায়। আর আমি কাতলা মাছের কালিয়া আজকে দুপুরের জন্য রান্না করব। আমি প্রথমে পেঁয়াজগুলো ভালোভাবে বেটে নিচ্ছি, সেই সাথে মাছগুলো হলুদ, লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে চটকে মেখে ব্রাউন করে ভেজে নেব। আর কাতলা মাছের কালিয়া রান্না করার জন্য আমার মাছটা একটু কড়া করে ভাজলেই বেশি মজা লাগে। যে তেলে আমি মাছগুলো ভাজি করেছি ওই তেলেই আমি পেঁয়াজ কুচি দিব, সাথে দেবো জিরা ফোড়ন, সেই সাথে দিব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা, আর সাথে দিয়ে দেবো আদা রসুন বাটা, তেজপাতা, সাদা এলাচ, দারচিনি। আর পেঁয়াজের কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। পেঁয়াজের কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ সব কিছু ভালোভাবে দিয়ে পেঁয়াজটা ভালোভাবে কষিয়ে নেব। আর এই কষানোর উপর কাতলা মাছের কালিয়া রান্নার স্বাদটা নির্ভর করে। আর যতটা সময় নিয়ে কষানো যায় আর ততই এর কালারটা আরও বেশি সুন্দর আসে। আমি পেঁয়াজটা খুব ভালোভাবে কষে নেব। যখন পেঁয়াজ থেকে তেলটা ছেড়ে দেবে তখন ভেজে রাখা কাতলা মাছগুলো দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে পরিমাণ মতো ঝোলটা দিয়ে দেবো। আমার এই কাতলা মাছের কালিয়া রান্নার রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে রেসিপির লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তুমি ফুল ভিডিওটা দেখে নিতে পারো। এখন আমি ঝোলটা যখন কিছুটা ঘন হয়ে আসবে তখন হচ্ছে টমেটো সসটা দিয়ে দেবো। আর তোমাদের যাদের কাছে টমেটো বাটা থাকবে সেটা পেঁয়াজ কষানোর সময় তখনই দিয়ে দেওয়া লাগবে। আমার বাসায় টমেটো ছিল না দেখে আমি পরবর্তী দিয়েছি। যখন ঝোলটা ঘন হয়ে আসবে তখন সামান্য পেঁয়াজের বেরেস্তা আর ভেজে রাখা জিরা গুঁড়োটা দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে ঝোলটা ঘন হলে নামিয়ে নেব। দেখো আমার কাতলা মাছের কালিয়াটা কত সুন্দর হয়েছে দেখতে, আর খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়েছিল। আমার কাতলা মাছের কালিয়া রান্নাটা শেষ হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে রেখে চুলো অফ করে চুলার উপরে কিছুক্ষণ রেখে দেবো। এতে করে হচ্ছে তরকারির স্বাদটা আরও অনেক গুণ বেড়ে যায়। আমি যেহেতু দুপুরবেলা রাতের রান্নাটা করে রাখি, আর রাতের জন্য আমি কলা আলু ভাজিটা করে রাখবো। আমার দুপুরের রান্না শেষ হয়ে গেছে, এখন দুপুরের খাবারটা খেয়ে নেবো। আমি কাতলা মাছের কালিয়া দিয়ে এখন দুপুরের রান্না। আর গ্রেভিটা এত সুন্দর হয়েছে আর খেতেও দারুণ সুস্বাদু হয়েছিল। আর আমি খুব তৃপ্তি করে মজা করে খেয়েছি। আর এই কাতলা মাছের কালিয়ার গ্রেভি দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায়। এইদিকে বিকেলে আমার বাচ্চার জন্য হচ্ছে একটা ডিম দিয়ে পুডিং বানাবো। একটা ডিমের জন্য হাফ কাপ দুধ আমার হচ্ছে পুডিংয়ের জন্য একদম পারফেক্ট মাপ হয়। আর এর যে কেউ যদি 4-5টা ডিম দিয়েও করতে চাও, 4-5টা ডিমের জন্য প্রতিটা ডিমের জন্য হাফ কাপ করে দুধ দিলে একদম পুডিংটা পারফেক্ট হয়। আর এদিকে আমি পুডিংটা যে বাটিতে বসাবো ওই বাটিতে ক্যারামেল করে নিয়েছি। আর প্রেশার কুকারে সামান্য পানি দিয়ে 3-4টা সিজ দিয়ে দেবো। দিয়ে প্রেশার কুকারটা ঠান্ডা হলে পুডিংটা নামে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিলে একদম পারফেক্ট পুডিংটা রেডি হয়ে যায়। কাছে বাচ্চাদের এই মিনি পুডিংগুলো বেশ মজা লাগে আর খেতেও কিন্তু দারুণ মজা লাগে। আর যে আহামরি ঘন করতে হবে এমন কোনো কথা নেই, 2-3টা বলক তুলে নিলে হয়ে যায়। দেখো আমি পুডিংটা এখন খুলে তোমাদের দেখাচ্ছি কতটা পারফেক্ট আর কতটা সুন্দর হয়েছে। আমি প্রথমে চাকু দিয়ে 4-5টা ভালোভাবে আগলা করে নিচ্ছি, এতে করে পুডিংটা খুব ভালোভাবে বাটির মধ্যে বসে যাবে। সেই সাথে ডিম আর দুধ যখন আমি একসাথে মিশ্রিত হতো এটা কিন্তু ছাঁকনিতে সেকেও নিই। আর ভালোভাবে ডিম আর দুধটা ফেটিয়ে নিলে পুডিংটা একদম মসৃণ হয় আর খেতে কিন্তু দারুণ সুস্বাদু লাগে। আর বাচ্চাদের জন্য চিনিটা কম দিলেই আমার কাছে মনে হয় বেস্ট হয়। দেখো কত সুন্দর একটা পুডিং হয়েছে, যেমন দেখতে সুন্দর তেমনই খেতেও সুস্বাদু হয়েছিল। আর এই পুডিংয়ের রেসিপিটাও আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর সন্ধ্যার জন্য আনারস কাটছিলাম, আর আনারসটা আমি হচ্ছে সুন্দর করে ডিজাইন করে কাটছিলাম। আমার কাছে মনে হয় আগে দর্শনদারি পরে গুণবেচারি। একটা জিনিস সুন্দরভাবে কারোর সামনে উপস্থান করে সেটা হচ্ছে খেতেও আমার মনে হয় আরও বেশি মজা লাগে। আর এভাবে আনারস কাটলে বোঝাই জানে এটা আনারস ছিল। আর এই আনারসটা একদম লেবুর মতো কাটলেই হচ্ছে দেখা যায় আনারসের এই সুন্দর শেপটা চলে আসে। আমি আগে ভাবতাম কীভাবে এটা কাটে, কত না জানি কঠিন। আসলে তেমন কোনো কঠিন না, লেবু যেভাবে ফালি ফালি করে কাটে ওইভাবে ভালো ফালি করে কাটলে আনারসের এত সুন্দর একটা ডিজাইন চলে আসে। আর চারদিকে ভালোভাবে সমান করে কেটে নিলেই হয়ে যায়। আর দেখো আমার আনারস কাটাটা হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে। আর বাসায় যেহেতু আমার হাজব্যান্ড বাবু সবাই অসুস্থ, আর জ্বর আসলে আনারসটা শরীরের জন্য বেশ ভালো কাজে যায়। আর দেখো আনারসটা দেখতে কত সুন্দর লাগছে। আর বাচ্চাদের সামনে খাবারগুলো একটু আকর্ষণীয়ভাবে প্রেজেন্ট করলে বাচ্চারা একটু ভালোভাবে খায়। এদিকে আমার হাজব্যান্ড নাকি সন্ধ্যায় হচ্ছে আনারসকে পেট ভরে দেয়, তার জন্য আবার নতুন করে পেঁয়াজু করছি। আর পেঁয়াজুগুলো আমি হচ্ছে যতটুকু মুগ ডাল ততটুকু মসুর ডাল আর হচ্ছে তার অর্ধেক হচ্ছে বিরিয়ানির চাল নিয়ে ভালোভাবে পাটায় পিষে এই পেঁয়াজুগুলো আমি করছি। এই পেঁয়াজুগুলো যেমন হচ্ছে ক্রিস্পি হয় খেতে, আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়। আর রাতের বেলা হচ্ছে হঠাৎ করে দেখি আমার হেল্পিং হ্যান্ড হচ্ছে আমার জন্য শুটকি ভর্তা করে নিয়ে আসছে। কেন যে নিয়ে আসছে, আমি বাসায় ভালো মন্দ রান্না করলে তাকে দিই, সে কী যেন মনে করে আমার জন্য হচ্ছে শুটকি ভর্তাটা নিয়ে আসছে। তো আমি বেশ মজা করে শুটকি ভর্তাটা খাচ্ছিলাম, তো আমার কাছে বেশ মজাই লেগেছে। আর এই ব্লগটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করার, সেই সাথে আমার চ্যানেলটাও অবশ্যই সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।